হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ReadLearnGrow। এর আগের ভিডিওতে আমরা কিভাবে ভালো কোম্পানি খুঁজতে হয় তা শিখেছি। এবার আজ আমরা কিভাবে কোম্পানি অ্যানালাইজ করতে হয় তা শিখব। কোনো কোম্পানির শেয়ার কেনার আগে আমাদের ভালোভাবে ওই কোম্পানিটিকে অ্যানালাইজ করতে হবে, যাতে যখন বাজার নিচে থাকবে ভয় না পেয়ে বিক্রির বদলে আমরা আরও শেয়ার কিনতে পারি। কোম্পানি অ্যানালাইজ করার 5টি পদক্ষেপ: সেক্টর অ্যানালাইসিস, বিজনেস অ্যানালাইসিস, ম্যানেজমেন্ট অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আর ভ্যালু অ্যানালাইসিস। সেক্টর অ্যানালাইসিস: আপনি কখনো এমন সেক্টরে যেতে চাইবেন না যার ভবিষ্যতে উন্নতি নেই বা খুব অল্প। তাই কোনো কোম্পানি শেয়ার কেনার আগে ওই কোম্পানি যে সেক্টরে অন্তর্ভুক্ত সেটাকে বিশ্লেষণ করতে হবে। আমরা কোনো সেক্টর পোর্টারস 5 ফোর্সেস মডেলের দ্বারা বিশ্লেষণ করতে পারি। পোর্টার 5 ফোর্সেস মডেল অনুযায়ী কোনো সেক্টর অ্যানালাইজ করার আগে আমাদের এই 5টি বিষয় সম্পর্কে জানতে হবে: প্রবেশবাধা, গ্রাহকদের মূল্য তর্কের শক্তি, সাপ্লায়ারদের মূল্য তর্কের শক্তি, অন্য বিকল্পের আশঙ্কা আর প্রতিদ্বন্দ্বী। আমরা এইসব বিষয়ে জানতে পারি কিছু প্রশ্নের উত্তর খুঁজে। কোনো সেক্টরে বিজনেস শুরু করার জন্য কত টাকা লাগবে? যত বেশি টাকা লাগবে ওই বিজনেস সহজে কেউ করবে না। বিজনেসের প্রবেশের সরকারি নিয়মকানুন আছে কিনা? বাজারে আগে থেকে ওই সেক্টরে কতগুলি কোম্পানি আছে? আর্থিক সফলতা কতটা সহজ হবে? ব্যবসা থেকে বেরোনো কতটা কঠিন? এইসব প্রশ্নের দ্বারা আমরা প্রবেশ বাধা সম্পর্কে জানতে পারি। গ্রাহক বা সাপ্লায়ার্সদের মূল্য তর্কের শক্তি নির্ভর করে কতগুলি সাপ্লায়ার্স আছে তার উপর। বাজারে সাপ্লায়ার্সের সংখ্যা যত কম, জিনিসের দাম তত বেশি। একইভাবে এর উল্টো হলে, অর্থাৎ সাপ্লায়ার্সের সংখ্যা বেশি এবং গ্রাহকদের সংখ্যা কম হলে গ্রাহকদের মূল্য তর্কের শক্তি বেড়ে যায়। তাই কোনো সেক্টরের কোম্পানিতে বিনিয়োগ করার আগে ওই সেক্টরে কতগুলি সাপ্লায়ার্স আছে, গ্রাহকের সংখ্যা কত, এইসব বিষয়ে নজর দিতে হবে। বিকল্পের আশঙ্কা: বিকল্পের আশঙ্কা তখন সৃষ্টি হয় যখন গ্রাহকদের কাছে বেশি খরচ না করে অন্য কোনো বিকল্প বেছে নেওয়ার সুযোগ থাকে। উদাহরণ হিসাবে এয়ারপ্লেনের বদলে আমরা ট্রেন বেছে নিতে পারি, যেখানে খরচ কম আর বর্তমানে দ্রুতগতি সম্পন্ন ট্রেনও আছে, যার কারণে খুব বেশি সময়ের পার্থক্য হবে না। তাই কোনো সেক্টরে অন্য বিকল্প আছে কি না, অন্য বিকল্প বেছে নিলে গ্রাহকদের খরচ বাড়বে না কমবে, এইসব বিষয়ে নজর দিতে হবে। প্রতিদ্বন্দ্বী: কোনো সেক্টরে প্রতিদ্বন্দ্বী সংখ্যা যত বেশি ওই সেক্টরে লাভও তত কম। তাই কতগুলি প্রতিদ্বন্দ্বী আছে, সেক্টরের বর্তমান আকার কেমন, ভবিষ্যতে কীরূপ উন্নতি হবে, এগুলির উত্তর জানা প্রয়োজন। পোর্টার 5 ফোর্সেস মডেলে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হয়। অথবা কোনো সেক্টরের সম্বন্ধে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করতে হবে। তারপর আগে উল্লেখিত প্রশ্নগুলির উত্তর খুঁজতে হবে এবং শেষে বিনিয়োগের রণনীতি তৈরি করতে হবে। এই মডেল বিভিন্ন সেক্টরে আলাদা আলাদাভাবে কাজ করে, তাই কোনো সিদ্ধান্তে আসার আগে ওই সেক্টর সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান থাকা দরকার। ব্যবসা জীবনচক্র জানা দরকার। এই পদ্ধতির মাধ্যমে আমরা কোনো সেক্টরকে অ্যানালাইজ করতে পারি, কিন্তু তার ভবিষ্যৎ উন্নতি সরকারের নিয়মকানুনের পরিবর্তনের উপর অত্যন্ত নির্ভর করে। বিজনেস অ্যানালাইসিস: কোনো ব্যবসায় যদি অনেক লাভ হয় তাহলে খুব তাড়াতাড়ি অন্যরাও ওই ব্যবসা করতে শুরু করে। এতে প্রথম কোম্পানির লাভের ভাগ কমে যায়। তাই কোনো ব্যবসায় প্রতিদ্বন্দ্বীরা যাতে লাভের ভাগ বসাতে না পারে তার জন্য ব্যবসাতে মোট থাকা অত্যন্ত জরুরি। পুরনো দিনে রাজারা তাদের রাজবাড়ির পাশে খাল কেটে রাখত এবং তাতে কুমির ছেড়ে রাখত, যাতে শত্রুরা সহজে রাজবাড়িতে প্রবেশ করতে না পারে। ঠিক একইভাবে প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে লাভের ভাগ বাঁচানোর জন্য মোটের প্রয়োজন। ব্যবসায় নানা ধরনের মোট থাকতে পারে, যেমন ভালো ব্র্যান্ড, পেটেন্ট বা কপিরাইট, বড় ডিস্ট্রিবিউটিং নেটওয়ার্ক, পরিবর্তনের ঝামেলা, নেটওয়ার্ক প্রভাব ইত্যাদি। এবার একে একে এগুলোকে বুঝে নেওয়া যাক। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি দোকানে গিয়ে টুথপেস্টের বদলে কলগেট চান বা নুডলসের বদলে ম্যাগি চান। এটাই হলো ব্র্যান্ড পাওয়ার। পেটেন্ট বা কপিরাইট হলো কোনো জিনিসের অধিকারত্ব যা অন্য কেউ নকল করতে পারবে না। অনেক ছোট ব্র্যান্ডের জিনিস ভালো হলেও ডিস্ট্রিবিউটিং নেটওয়ার্ক বড় না হওয়ার কারণে তার জিনিস গ্রাহকরা কিনতে পারে না। বড় ডিস্ট্রিবিউটিং নেটওয়ার্কের একটা উদাহরণ হলো HUL, যার লাইফবয়, ক্লিনিক প্লাস, ভেসলিন প্রায় সব দোকানেই পাওয়া যায়। আগেকার দিনে আপনার কাছে এয়ারটেল সিম থাকলে তার পরিষেবা খারাপ হওয়া সত্ত্বেও আপনি তা পাল্টাতে পারতেন না, কারণ এমন করলে আপনার নতুন নম্বর সবাইকে দিতে হতো। যদিও বর্তমানে পোর্টিং সার্ভিসের জন্য তা বদলে গেছে। এটাকে পরিবর্তনের ঝামেলা বলা হয়, যা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেও দেখা যায়। অনেক অন্যান্য চ্যাটিং অ্যাপ থাকা সত্ত্বেও আমরা হোয়াটসঅ্যাপই ব্যবহার করি, কারণ আমাদের বন্ধু আত্মীয়রা এটাকেই ব্যবহার করে। এটাকে নেটওয়ার্ক প্রভাব বলে। মোট হচ্ছে এমন কিছু যা একটা কোম্পানিকে তার প্রতিদ্বন্দ্বী কোম্পানিদের থেকে এগিয়ে রাখে। তাই কোনো কোম্পানিতে বিনিয়োগের আগে তাতে কোনো মোট আছে কি নেই তা দেখুন। ম্যানেজমেন্ট অ্যানালাইসিস: যে কোনো কোম্পানির সফলতার পেছনে ম্যানেজমেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা একটি গাড়ির মতো, ম্যানেজমেন্ট তার ড্রাইভার, আর রাস্তা হচ্ছে ওই কোম্পানির সেক্টর।
ড্রাইভার যদি ভালো হয়, রাস্তা খারাপ হলেও সে ঠিক তার লক্ষ্যে পৌঁছে যায়, কিন্তু ড্রাইভার খারাপ হলে রাস্তা ভালো হওয়া সত্ত্বেও অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। তাই ব্যবসায় বিনিয়োগের আগে ম্যানেজমেন্টের অ্যানালাইজ করা দরকার। কোম্পানির শীর্ষে থাকা ব্যক্তিরা সৎ কিনা দেখতে হবে। তারা কোম্পানির সাথে কতদিন থেকে সংযুক্ত আছে তা দেখতে হবে। তাদের যোগ্যতা দেখতে হবে। ব্যবসা বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ নিচ্ছে তা দেখতে হবে। কোম্পানি লাভের টাকা কীভাবে খরচ করছে তা দেখতে হবে। ভালোর সাথে যখন কোম্পানি খারাপ প্রদর্শন করছে তখন তা সবার সামনে প্রকাশ করছে কিনা তা দেখতে হবে। এতে তাদের সত্যতার পরিচয় পাওয়া যায়। সবশেষে কোম্পানিতে তাদের অংশীদার কতটা তা দেখতে হবে এবং তারা তাদের অংশীদার বাড়াচ্ছে না কমাচ্ছে তাতেও নজর দিতে হবে। এই প্রশ্নগুলির দ্বারা আমরা কোনো কোম্পানির ম্যানেজমেন্টের অ্যানালাইজ করতে পারি। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের অর্থ কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ভালোভাবে বিশ্লেষণ করা। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মাধ্যমে আমরা কোম্পানির সেলস এবং তার খরচ, লাভ এগুলি সম্পর্কে জানতে পারি। ব্যালেন্স শিটে কোম্পানির অ্যাসেট অর্থাৎ জমি, মেশিন, ব্যাংকের টাকা, ইনভেস্টমেন্ট ইত্যাদি এবং লাইবিলিটি অর্থাৎ লোন বা এমন জিনিস যেগুলির জন্য কোম্পানি থেকে টাকা বেরোচ্ছে তা সম্পর্কে জানতে পারি। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে আমরা কোম্পানিতে টাকার আগমন ও নিগমন সম্বন্ধে জানতে পারি। ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের জন্য কিছু রেশিও ব্যবহার করা যায়, যেমন অপারেটিং প্রফিট মার্জিন, ROCE, অ্যাসেট টার্নওভার রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও, ডেট টু ইকুইটি রেশিও। এই রেশিওগুলি আমাদের কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করতে কিছুটা সাহায্য করে, কিন্তু তবুও আমাদের কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়া অত্যন্ত দরকার, যাতে আমরা আরও ভালোভাবে কোম্পানির আর্থিক অবস্থা কেমন তা বুঝতে পারি। ভ্যালু অ্যানালাইসিস। কোনো কোম্পানির শেয়ার কেনার শেষ পদক্ষেপ হলো ভ্যালু অ্যানালাইসিস অর্থাৎ মূল্য বিশ্লেষণ। কোম্পানির শেয়ারের দাম তার বাস্তব দামের থেকে আলাদা হয়, কারণ শেয়ারের দাম বাজারের গতিবিধির উপর নির্ভর করে। তাই কোনো শেয়ারের বিনিয়োগের আগে আমাদের অবশ্যই তার মূল্য বিশ্লেষণ করা দরকার। আমরা কোনো কোম্পানির বাস্তব মূল্য বের করার জন্য নানা পদ্ধতি ব্যবহার করতে পারি, যেমন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, রিলেটিভ ভ্যালুয়েশন মেথড ইত্যাদি। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। এই পদ্ধতিতে আমরা কোনো কোম্পানির ভবিষ্যতে যা আয় করবে তা অনুমান করে বর্তমানে তার মূল্য নির্ণয়ের চেষ্টা করি। এই পদ্ধতি ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পদ্ধতি সেই সব কোম্পানির পক্ষে কার্যকর যাদের ক্যাশ ফ্লো স্থির, যেমন FMCG কোম্পানি, কারণ যাদের ক্যাশ ফ্লো স্থির নয় তাদের ভবিষ্যৎ ক্যাশ ফ্লো অনুমান করা তুলনামূলকভাবে অনেক কঠিন। কোনো কোম্পানির কমপক্ষে 5 থেকে 10 বছরের আনুমানিক ক্যাশ ফ্লো বের করে আপনি যত ইন্টারেস্ট চান তার রেট অনুযায়ী ডিসকাউন্ট করতে হবে। একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক, আপনি যদি একটি বাড়ি কিনতে চান যা থেকে প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া পাবেন এবং 5 বছর পর বাজার অনুযায়ী ওই বাড়িটি আনুমানিক 20 লক্ষ টাকায় বিক্রি করতে সক্ষম হবেন, তাহলে ওই বাড়িটির মূল্য হয় 23 লক্ষ টাকা। এটাই তার বাস্তবিক মূল্য। আপনি 23 লক্ষের চেয়ে যত কম দামে বাড়িটি কিনবেন, ভবিষ্যতে আপনি ততই লাভবান হবেন। ঠিক একই নিয়ম কোনো কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য। অন্য একটি উদাহরণ দেওয়া যাক, একটি ব্যবসা যা থেকে আগামী 5 বছর প্রতি বছর 50,000 টাকা করে আয় হবে, ওই ব্যবসার জন্য আপনাকে যদি 20 লক্ষ টাকা দিতে বলে, তাহলে কি এটা একটা ভালো সওদা? একদম না, কারণ 2 লক্ষ টাকা এফডিতে রাখলে 5 বছর পর তা 2,80,510 টাকা হয়, অর্থাৎ ওই ব্যবসাতে এফডির থেকেও কম রিটার্ন পাওয়া যাবে। আর তাছাড়া ইনফ্লেশন তো আছেই, তাই ওই ব্যবসা 1,40,000 টাকায় কেনা উচিত হবে। তাহলে তার থেকে আপনি 12.30% রিটার্ন পাবেন, যা আপনার টাকাকে ইনফ্লেশনের হাত থেকেও বাঁচাবে। এটাই হলো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, যেখানে প্রথমে কোনো কোম্পানি যার ক্যাশ ফ্লো স্থির তার আগামী 5 থেকে 10 বছরের ক্যাশ ফ্লো বের করে আপনি যত শতাংশ রিটার্ন চান সেই অনুযায়ী ডিসকাউন্ট করতে হবে। রিলেটিভ ভ্যালুয়েশন মেথড। এই পদ্ধতিতে একই সেক্টরের ভিন্ন ভিন্ন কোম্পানির মধ্যে তুলনা করা হয়। এখানে 2 বা তার বেশি কোম্পানির সেলস, প্রফিট ও নানা রেশিও দ্বারা তুলনা করা হয়, যেমন প্রাইস টু আর্নিং রেশিও, প্রাইস টু বুক ভ্যালু রেশিও, প্রাইস টু সেলস রেশিও, প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো রেশিও, ইভি টু ইবিটা রেশিও ইত্যাদি। কোনো কোম্পানিতে বিনিয়োগের আগে এখানে আলোচিত পদ্ধতিগুলি জানা এবং প্রয়োগ করা অত্যন্ত দরকার। কিন্তু যেমনটা আমরা জানি, বিনিয়োগ কোনো বিজ্ঞান নয়, এটি একটি কলা যা সময়ের সাথে অনুভবের দ্বারা শিখতে হয়। তাই এই পদ্ধতিগুলি যে কে সেই ব্যবহার করা উচিত নয়, কারণ কোনো কোম্পানি ভবিষ্যৎ সম্বন্ধে কেউই জানে না। বিনিয়োগীদের এটা মাথায় রাখা দরকার।